নমস্কার বন্ধুরা, স্বাগতম আপনাদের এই চ্যানেলে। তার আগে শুরু করার আগে আমি আপনাদের একটা ছোট্ট অনুরোধ রাখতে চাই। বন্ধুরা, এইসব টপিক নিয়ে ভিডিও বানাতে গিয়ে কিন্তু চ্যানেল কিন্তু টার্মিনেট হচ্ছে। ইউটিউবের তরফ থেকে কিন্তু অনেক প্রকার বাধা দেওয়া হচ্ছে। আপনারা কিন্তু জানেন, অনেক ক্রিয়েটাররাই কিন্তু বলে থাকে। আর এইসব টপিক নিয়ে কিন্তু কথা বলাটা কিন্তু এখন একটা বাধা দেওয়া হয় ইউটিউবের তরফ থেকে। আপনারা কিন্তু কমেন্ট করবেন এবং এই চ্যানেলটিকে শেয়ার করবেন যত পারবেন। এবার আসি মূল খবরের দিকে। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে এনেছি 4টি বড় খবর। এগুলো সবই গাজা ও মধ্যপ্রাচ্য চলমান সংঘাত নিয়ে। কিন্তু প্রথম খবরে যদি আসি, তাহলে জাতিসংঘে যখন 2 স্টেট সলিউশন নিয়ে প্রস্তাব পাশ হলো, তখন থেকেই কিন্তু নেতানিয়াহু গাজায় ভয়াবহ হামলা চালানো শুরু করেছেন। 7ই অক্টোবর থেকে এখন পর্যন্ত একের পর এক বৃহৎ বিমান হামলা চলছে। বহু আশ্রয় কেন্দ্র এবং 5টি বড় বিল্ডিং ধ্বংস হয়ে গেছে ইতিমধ্যে। আর একজন প্রাক্তন ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ বারাক তিনি বলেছেন যে গাজায় চ্যারিয়ার্স অপারেশন নিয়ে হামাসকে শেষ করা সম্ভব নয়। এবং এতে ইসরায়েল কূটনৈতিকভাবে এক বিশাল সমস্যায় পড়তে পারে। হামাস আসলে ইসরায়েলকে গাজার কাদা জলে টেনে নামাতে চাইছে। এটা কিন্তু ইসরায়েলি এক প্রাক্তন প্রধানমন্ত্রী বলেছেন। আর বন্ধুরা, যতগুলি নিউজ কিন্তু আপনাদেরকে বলবো, সবগুলি নিউজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা গিয়ে চেক করতে পারেন। বন্ধুরা, দ্বিতীয় খবরে আসি। আল জাজিরার রিপোর্ট এসেছে, মোসাদ মনে করছে যে কাতারে যেভাবে হামলা হয়েছে তাতে আসলে বন্দি বিনিময়ের আলোচনায় ভেস্তে গেছে, বরং লাভের চেয়ে ক্ষতি হয়েছে বেশি। তবে একই সঙ্গে তারা এটাও বলছে যে হামাস এখনো আলোচনায় বসতে আগ্রহী। এটাই ভবিষ্যতে একটা চুক্তির রাস্তা খুলে দিতে পারে। তৃতীয় খবরে আসি। বন্ধুরা, আমেরিকান সেনেটর মার্কো রুবিও ইতিমধ্যেই ইসরায়েলে পৌঁছে গেছেন। তিনি নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করবেন এবং দোহায় কাতারের ওপর ইসরায়েলি হামলার পরবর্তীতে গাজায় যে পরিস্থিতি হবে সেই পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। শোনা যাচ্ছে ট্রাম্পও প্রকাশ্য ইসরায়েলের সমালোচনা করছেন। আর চতুর্থ খবরে যদি আসি, তাহলে ইসরায়েল 7ই অক্টোবরের পর থেকে সবচেয়ে ভয়াবহ আক্রমণ চালিয়েছে গাজায়। বহু সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন, কেউ কেউ অনাহারে মারা গেছে। বন্ধুরা, এবার আসি আরও কিছু চাঞ্চল্যকর রিপোর্টের দিকে। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে যে এখন আর শুধু কথা বলে লাভ নেই, এখন দরকার সরাসরি পদক্ষেপ নেওয়া। তারা স্পষ্টভাবে বলেছে যে সম্মেলন ডাকলে কাজ হবে না, এবার বাস্তবে পদক্ষেপ নিতে হবে। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলী লারিজানি একে ইসলামী দেশগুলোর জন্য সতর্ক বার্তা হিসাবে তুলে ধরেছেন। এই যে কাতারের উপরে যে হামলাটা হলো, কাতার কিন্তু মধ্যমবর্গীয় কোনো দেশ নয়, অনেক রিচ কান্ট্রি একটা। আর এই কান্ট্রির উপরে হামলা হওয়া মানে বুঝতেই পারছেন, এটা আনটাচেবল বলা হতো কাতারের উপরে হামলাকে। আর এদিকে মার্কিনদের কিন্তু এলায় কাতার, আর সেই জায়গাতে হামলা করে দেয় ইসরায়েল, সেটা কিন্তু বিশাল একটা বড় ধাপ। এদিকে ইসরায়েল বিরোধী নেতা ইয়ার লাপিদও বলছেন যে ইজিপ্ট এখন আরব দেশগুলোকে নিয়ে ন্যাটো ধাঁচে একটি যৌথ বাহিনী গড়ার পরিকল্পনা করছে। এটা কিন্তু বর্তমানে রিপোর্ট আসছে মিশরও কিন্তু আতঙ্কে আছে। কাতারের উপর হামলা পর থেকে মিশর আতঙ্কে আছে, সৌদি আরবও কিছুটা স্তম্ভিত হয়ে আছে, কি হয়ে গেল ব্যাপারটা। আর সেখানে একটা ন্যাটো গঠন করার, যে মিডল ইস্ট ন্যাটো, এরকম একটা গঠন করার পরিকল্পনা কিন্তু চলছে, যে পরবর্তীতে যদি ন্যাটো গঠন হয়ে যায়, তার পরবর্তীতে যদি ইসরায়েল যদি কোনো রকম এরকম আক্রমণ করতে চায় বা বেশি উটপাটাং কোনো কিছু পদক্ষেপ নেয়, তাহলে কিন্তু যাতে সহজ সরলভাবে একদম চর মারা যায় গালের মধ্যে, এরকম ব্যবস্থা কিন্তু এখন নেওয়া হচ্ছে। ন্যাটো ঢাঁচে কোনো একটা যৌথ বাহিনী গঠনের কিন্তু পরিকল্পনা চলছে। আর এতে মধ্যপ্রাচ্যের সমীকরণও কিন্তু আরো জটিল হয়ে উঠতে পারে। যেই সমীকরণ এখন লাগানো হচ্ছে, বা ইসরায়েল যেরকমটা লাগাচ্ছে, যে আজকে ওকে আমি আক্রমণ করে দিলাম, কালকে ওই দেশকে আক্রমণ করে দিলাম, কালকে ইরানকে আক্রমণ করে দিলাম, মিশরের ওপর দিয়ে প্লেন নিয়ে যাচ্ছি, মিশর কিছু বলছে না যে এয়ার ভায়োলেশন হচ্ছে, এরকম কিছু বলছে না। মানে একটা স্তম্ভিত হয়েছে প্রত্যেকটি দেশ, একটা ভয়ে আছে। তো সেই জায়গাতে কিন্তু এই যে আব্রাহাম অ্যাকর্ড যেটা বলা হয়, সেই আব্রাহাম অ্যাকর্ড কিন্তু ঝুঁকির মুখে পড়তে পারে। আর সেখানে কিন্তু পুরো সমীকরণটাই কিন্তু বদলে যেতে পারে। আর বন্ধুরা, এখন শোনা যাচ্ছে যে নেতানিয়াহু ইঙ্গিত দিয়েছেন যে কাতারের হামলা ব্যর্থ হয়েছে, হামাস নেতাদের হত্যা করা যায়নি, এটা কিন্তু নেতানিয়াহুর তরফ থেকেও কিন্তু বলা হয়েছে, একটা ইঙ্গিত দিচ্ছে। আর তাই পরবর্তী লক্ষ্য হতে পারে তুরস্ক, এরকমটা বলছে। আর তুরস্কও কিন্তু নিজেদের যে ফাইটার জেটগুলি আছে, সেই ফাইটার জেটগুলি কিন্তু সীমান্তে দিয়ে কিন্তু টহল লাগাচ্ছে,
যে কোনো প্রকার যদি হামলা করা হয় তাহলে কিন্তু এর জবাব হবে ভয়ঙ্কর। কারণ তুরস্ক ন্যাটোর সদস্য দেশ আছে, তুরস্ক। আর ন্যাটোর সদস্য দেশ বড় কথা নয়, তার যেটা সবচেয়ে বড় সেটা হচ্ছে তুরস্কের কাছে 5th জেনারেশনের ফাইটার জেট আছে, আর সেটির নাম হচ্ছে কান। আপনারা হয়তো নিউজে শুনেছেন, আগে যেটা নিউজ বেরিয়েছিল সেই নিউজে, যে তুরস্কের 5th জেনারেশনের ফাইটার জেট আছে, আর সেটার নাম হচ্ছে কান। আর সেখানে কিন্তু তুরস্ক একটা বড় সড়ো কিন্তু একটা যুদ্ধে নামতে পারে ইসরায়েলের বিরুদ্ধে। আর ইসরায়েলকে কোণঠাসাও করতে পারে তুরস্ক, এরকম পাওয়ার তুরস্কের কাছে আছে। ইসরায়েলি পত্রিকা হারিতজের খবর অনুযায়ী কাতারের পর ইসরায়েলের পরবর্তী টার্গেট হতে পারে তুরস্ক। তবে এটা দেখার বিষয় যে ইসরায়েল কত দৌড়তে পারে। তবে এটা সহজ হবে না, কারণ তুরস্ক ন্যাটো সদস্য, আর তুরস্কের ওপর আক্রমণ মানে অনেকগুলো দেশের সম্মিলিত প্রতিক্রিয়া। তবে এখানে আমেরিকার যে কি কৌশল থাকে সেটাই এখন দেখার বিষয়, কারণ কূটনৈতিক চালে সবকিছু হতে পারে। এদিকে আরেকটি ভয়ঙ্কর তথ্য, 7ই অক্টোবর থেকে ইসরায়েলি সেনাবাহিনী প্রায় 20,000 সৈন্য আহত হয়েছে, যাদের মধ্যে অর্ধেকেরও বেশি নাকি মানসিকভাবেই বিপর্যস্ত। হাসপাতালগুলো তথ্য বলছে অনেক সৈন্য চিকিৎসাধীন, যা ইসরায়েলি বাহিনীর জন্য একটা বড় ধাক্কা। মানে মিনওয়াইল বলতে পারো যে ভয়াবহ অবস্থা গাজায়। একের পর এক বিমান হামলা, বিল্ডিং ধ্বংস, খাদ্যের অভাব, সাধারণ মানুষ মৃত্যু, সব মিলিয়ে যেন নরক যন্ত্রণা। আর এই অবস্থায় আরব লীগ, পাকিস্তান, ইরান, তুরস্ক, মিশর সবাই বৈঠকে বসছে। এদিকে প্রশ্ন হচ্ছে যে এই বৈঠকগুলো থেকে আসলেই কোনো কার্যকর সমাধান বের হবে নাকি কেবল আনুষ্ঠানিকতা? বন্ধুরা, আপনারা কি মনে করেন, তুরস্ক যদি সত্যি ইসরায়েলের টার্গেট হয়ে আসে তাহলে ন্যাটো বা ইসলামিক দেশগুলো একসাথে দাঁড়াবে কি? এই প্রশ্নটা কিন্তু আপনাদের কাছে রইল, আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি দেখার জন্য অত্যন্ত ধন্যবাদ। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।